আজকে আমরা চলে এসেছি ক্লাস 11-এর স্ট্রাকচার অফ অ্যাটম আমরা পড়ছিলাম, তার ডে 5 এসে পৌঁছেছি। আজকে আমরা ডে 5 এসে পৌঁছেছি। আগের দিন আমরা কোথায় শেষ করে গেছিলাম? আগের দিন আমরা শেষ করেছিলাম রিডবার্গের সমীকরণে, মানে রিডবার্গের সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করেছিলাম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। এবার রিডবার্গের সমীকরণটিকে নিয়ে আজকে আমরা এগিয়ে যাব। তার রিডবার্গের সমীকরণ থেকে বিভিন্ন রকম যে সমস্ত প্রবলেম হতে পারে সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে রিডবার্গ সমীকরণ যখন প্রতিষ্ঠা করি, সেখানে আগের দিন আমরা ধরেছিলাম, একটা জায়গায় দেখানো হয়েছিল ই ইকুয়াল টু এইচ নিউ, বা বলা হয়েছিল ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। তো এইটা আগের দিন আমরা বলেছিলাম যে ই ইকুয়াল টু এইচ নিউ বা ডেল্টা ইকুয়াল টু এইচ নিউ হয়। তো এইটা কোথা থেকে এলো, তার জন্য আজকে আমরা শুরুতে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এইটি পড়ে নিয়ে আমরা তারপরে চলে যাব আবার রিডবার্গ নিয়ে আমরা এগিয়ে যাব। তো এই ছোট্ট টপিকটি আগে আমরা করে নিই। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে যে কোনো বস্তুর দ্বারা শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। কোনো বস্তু, যদি একটা বস্তু থাকে, সেই বস্তুটি, এটি যদি বস্তু হয়, এই বস্তু কখনোই নিরবিচ্ছিন্নভাবে, যে কোনো বস্তুই আর কি, নিরবিচ্ছিন্নভাবে শক্তির কি করবে না, শক্তির বিকিরণ বা শোষণ করবে না। তো কি করবে? শক্তির বিকিরণ বা শোষণ কী হবে? সবসময় একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে হয় বেরোবে, নাহলে শোষণ করবে, বিকিরণ করবে বা শোষণ করবে। ঠিক আছে? তার মানে আমরা এইভাবে বলতে পারি যে কোনো বস্তু থেকে এই যে শক্তিটা বেরোচ্ছে, এই শক্তিটা যখন বেরোবে সেটি একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি, মানে এইভাবে ভাবতে পারি যে একটা শক্তির জন্য একটা প্যাকেট বেরিয়ে গেল, শক্তিটা একটা প্যাকেট শক্তি বেরিয়ে গেল, মানে সব সময় কন্টিনিউয়াসলি কিন্তু শক্তি ছাড়বে না, যেটা আমরা খানিকটা বোরের তত্ত্ব থেকেও খানিকটা এই কনসেপ্টটা পেয়েছিলাম যে কন্টিনিউয়াস হয়ে থেকেও শক্তির বিকিরণ করে না। বোরের তত্ত্বে রাদারফোর্ডের তত্ত্বের সীমাবদ্ধতা বলতে গিয়ে তখন বলা হয়েছিল। তো তাহলে কি করবে, মানে কোনো বস্তু যখন শক্তির বিকিরণ বা শোষণ করবে, তখন তারা একটা স্বল্প পরিমাণ শক্তি ছেড়ে দিল বা স্বল্প পরিমাণ শক্তি শোষণ করলো। সেটা একটা, আমরা যদি ভাবি একটা প্যাকেটে করে শক্তি আছে, একটা প্যাকেটের ভেতর শক্তি আছে, তো একটা শক্তির প্যাকেট যেন বেরিয়ে গেল বা একটা শক্তির প্যাকেট যেন ঢুকে এলো, এই হচ্ছে বস্তু। তাহলে বস্তু যখন শক্তি বিকিরণ করছে, মানে শক্তি যখন ছাড়ছে, তখন সেটা একটা প্যাকেটের মতো বেরিয়ে গেল, বা শক্তি যখন শোষণ করছে সেটাও একটা স্বল্প পরিমাণ শক্তি আকারে সে শোষণ করলো। কন্টিনিউয়াস শক্তি এসেই যাচ্ছে বা শক্তি ছেড়েই যাচ্ছে, এই নিরবিচ্ছিন্নভাবে কিন্তু এইটা ঘটবে না। তো এই যে বারবার বলছি, এই স্বল্প পরিমাণ, এই যে বলছি এটা একটা বস্তু, এই বস্তুটা হয়তো, এটা একটা বস্তুটা কি করছে, বস্তুটা যখন শক্তি বিকিরণ করছে বা শোষণ করছে, ও কিন্তু একটা স্বল্প পরিমাণ শক্তি আকারে ছাড়ছে, একটা স্বল্প পরিমাণ শক্তি ছেড়ে দিল, আবার একটা স্বল্প পরিমাণ শক্তি ছেড়ে দিল, বা স্বল্প পরিমাণ শক্তি শোষণ করলো। তো আমরা বোঝানোর জন্য তোমাদের বলছি যে মনে করো একটা প্যাকেট ভর্তি শক্তি, একটা প্যাকেট আকারে শক্তি ছেড়ে দিল, আবার একটা প্যাকেট আকারে শক্তি ছেড়ে দিল, আবার একটা প্যাকেট আকারে শক্তি ছেড়ে দিল, মানে এইভাবে একটা স্বল্প পরিমাণ শক্তি অ্যাট এ টাইমও ছেড়ে দিচ্ছে বা শোষণ করছে। তো এই যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ এই শক্তি, এই নির্দিষ্ট স্বল্প পরিমাণ যে শক্তি, তাকে আমরা বলছি কোয়ান্টাম। বোঝা গেল? তাহলে এই যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি, এটাকে আমরা বলছি কোয়ান্টাম। একটা কোয়ান্টাম বেরিয়ে গেল, কোয়ান্টাম আকারে শক্তি ছাড়ছে। আর যদি এই কেসটা, এই শক্তিটা যদি আলোকরশ্মির ক্ষেত্রে হয় বা আলোর ক্ষেত্রে হয়, তাহলে এই কোয়ান্টামটাকে, মানে এই যে শক্তির ঝাঁকে ঝাঁকে শক্তি এই যে বেরোচ্ছে, এই যে প্যাকেট, বারবার বলছি প্যাকেট আকারে এই যে শক্তি, মনে করো বোঝার জন্য যে প্যাকেট আকারে শক্তি, কিছুটা শক্তি এই বস্তু থেকে প্যাকেট আকারে বেরিয়ে গেল, আবার কিছুটা শক্তি প্যাকেট আকারে বেরিয়ে গেল, এই যে স্বল্প পরিমাণ একটা শক্তি, এই স্বল্প পরিমাণ শক্তিটাকে বলা হচ্ছে কোয়ান্টাম। আর যদি এই বস্তুটা থেকে আলোকরশ্মি হিসেবে বেরোতে বা ঢুকতে থাকে, তখন তাদের আমরা বলি কি, তখন এই কোয়ান্টামটাকে আমরা বলি ফোটন। তখন আমরা এই কোয়ান্টামটাকে কি বলছি, কোয়ান্টামটাকে বলছি ফোটন। আলোকরশ্মির ক্ষেত্রে এই কোয়ান্টামটাকেই আমরা ফোটন বলছি। তাহলে কোয়ান্টাম, এই যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে এই কোয়ান্টাম শব্দটা ক্লিয়ার হলো ব্যাপারটা।
রিপিট করছি, ধরো একটা বস্তু আছে, কোনো বস্তু যখন শক্তি ছাড়ে বা শক্তি শোষণ করে, সেই বস্তুটা কিন্তু কন্টিনিউয়াসলি শক্তি ছাড়বে না বা কন্টিনিউয়াস শক্তিটা নিচ্ছে না। তারা কীভাবে ছাড়ছে? তারা একটা স্বল্প পরিমাণ শক্তি আকারে ছাড়লো, আবার একটা স্বল্প পরিমাণ শক্তি আকারে ছাড়লো, আবার হয়তো কিছু সময় পরে স্বল্প পরিমাণ শক্তি আকারে ছাড়লো, মানে অ্যাজ ইফ ওটা একটা শক্তির যেন একটা শক্তির প্যাকেট হিসেবে ছাড়ছে শক্তিটাকে। তো এই যে শক্তিটাকে ছাড়ছে, এই স্বল্প পরিমাণ শক্তিটাকে আমরা বলছি কোয়ান্টাম। আর যদি কেসটা আলোকরশ্মি হিসেবে, আলোর ক্ষেত্রে হয়, মানে আলোকরশ্মি হিসেবে যদি বাড়ে, তাহলে এই কোয়ান্টামটাকে আমরা বলছি ফোটন। মানে আলোকরশ্মির ক্ষেত্রে এই যে ছাড়ছে শক্তিটা, তখন এটাকে আমরা বলছি ফোটন। বোঝা গেছে? আচ্ছা, এবার উনি আরও বলছেন যে প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তি কিন্তু ধ্রুবক নয়। এই যে একটা প্যাকেট আকারে ছাড়লো, এর যে এনার্জি মানে সবসময় যে একই এনার্জি ছাড়বে সেরম কিন্তু কোনো ব্যাপার নয়। এই যে কোয়ান্টাম আকারে শক্তিগুলো বেরোচ্ছে, এই শক্তির পরিমাণটা যে সর্বদা সমান হবে তার কিন্তু কোনো মানে ধ্রুবক হবে সেরম কিন্তু নয়। এই বিকিরিত রশ্মি, আলোর ক্ষেত্রে বলছি, এই বিকিরিত রশ্মি মানে যদি আলোক রশ্মি বিকিরিত হয় বা শোষিত রশ্মি ক্ষেত্রে তাদের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের উপর কিন্তু নির্ভর করবে। সেই কম্পাঙ্কের উপর কী হবে? নির্ভর করবে শক্তির পরিমাণটা। তো সেখান থেকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পাই কি? এইটা পাই। নিউ তোমরা আগেই শুনেছ। নিউটা কি? নিউটা হচ্ছে কম্পাঙ্ক। নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তো যদি শক্তির বিকিরণটা তরঙ্গ আকারে হয়, তো তরঙ্গ আকারে হলে সেই তরঙ্গের যদি কম্পাঙ্কটা কি হয়? নিউ হয়, তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে ইটা সমানুপাতিক হবে কার সাথে? যে শক্তিটা বেরোচ্ছে সেই শক্তির যে কম্পাঙ্ক তার সাথে কিন্তু এই শক্তিটা, ওই তরঙ্গাকারে যে শক্তিটা বেরোচ্ছে তার কম্পাঙ্কের সঙ্গে এই শক্তিটা সমানুপাতিক হবে। তো এখান থেকে আসছে কি? একটা ধ্রুবক আসছে। এই ধ্রুবকটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তোমাদের এতদিন ধরে যে প্ল্যাঙ্কের ধ্রুবক বলছিলাম, এই ধ্রুবকটাকে আমরা বলছি প্ল্যাঙ্কের ধ্রুবক। তো বোঝা গেল যে E=h নিউ কী করে হলো। এবার আগের দিন আমরা কি করেছিলাম? আমরা এই ডেল্টা ইর জায়গায় কি বসেছিলাম? h নিউ। ডেল্টা ই মানে কি? ডেল্টা ই মানে হচ্ছে যে কোনো একটা কি ছিল আগের দিন? ডেল্টা ই মানে ছিল এইরকম, তার মানে একটা কক্ষের শক্তির সঙ্গে আর একটা কক্ষের শক্তির এই যে বিয়োগ ফলটা, সেটাও যে বেরিয়ে এলো, সেটাও তো এই যে ধরো মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে বেরিয়ে এলো। সেই কম্পাঙ্ক মানে যে কোনো এনার্জি, সেটা এমনি E=h নিউ হতে পারে, বা সাপোজ ধরো আমি তোমায় বললাম যে 100 টাকা, ঠিক আছে, এটাও টাকা। এবার আমি বললাম যে 200 টাকা মাইনাস 50 টাকা, তাহলে সেটাও কি হলো? সেটাও তো টাকা। মানে শক্তি E=h নিউ, এটা ইটা শক্তি। আবার ডেল্টা ই, এটাও তো শক্তি। এটা কিসের শক্তি? En2 মাইনাস En1, দুটো আলাদা আলাদা কক্ষপথের শক্তির তফাৎ, সেটাও তো একটা শক্তিই হবে। তাহলে তারও তো একটা কম্পাঙ্ক থাকবে, তাহলে সেটাও কি হবে? h নিউ হবে। তারও একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে। যেমন ধরো যদি En2 মানে হায়ার, En2টা কী বলেছিলাম? এটা যদি নিউক্লিয়াস হয়, En2টা বলেছিলাম একটা হায়ার কক্ষপথের শক্তি, আর U1টা বলেছিলাম একটা লোয়ার কক্ষপথের শক্তি। সেটা প্রথম কক্ষপথ বলিনি, একটা হায়ার থেকে লোয়ারে আসছে। এই যে আসছে, এই যে এক্সেস, এই কক্ষপথের শক্তি আর এই কক্ষপথের শক্তির যে বিয়োগ ফলটা, সেটাকে ওই কোয়ান্টাম বা ফোটন আকারে ছেড়ে দিল। সে যে শক্তিটা ছাড়লো, সেই শক্তিটা সেটাও তো কার সঙ্গে সমানুপাতিক? এটা বিয়োগফল বলে আমরা ডেল্টা দিয়ে লিখছি, তাহলে সেটাও কার সাথে সমানুপাতিক? কোনো একটা যে তরঙ্গ আকারে বেরোলো সেই তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। তাহলে সেইখানেও একটা ধ্রুবক আসবে কি? সেখানে একটা ধ্রুবক, মানে এখানে এই যে ডিফারেন্সটা, সেটাকেও আমরা এইভাবে লিখতে পারি, মানে যে পরিমাণ শক্তি ছাড়লো তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এবার তার সেখানেও একটা ধ্রুবক কী আসবে? এখানে ধ্রুবকটা সবসময় কী আসবে? প্ল্যাঙ্কের ধ্রুবক আসবে। বোঝা গেছে? তো আগের দিন আমরা এইখান থেকে ডেল্টা E=h নিউটা আমরা বসিয়েছিলাম। এটা গেল আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই। এখানে এই যে আমরা দেখছি প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে কি
এইচ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻34 -34 জুল পার সেকেন্ড, এটা জুল এককে এসআই। তাহলে এইচের মান কত দাঁড়ালো? এইচের মান 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। তো তোমাকে যদি এই ধরনের কোনো অঙ্ক দেয়, সেই অঙ্কে প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা সাধারণত প্রোভাইড করে দেওয়া থাকে, প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা দেওয়া থাকে। ঠিক আছে, তো এই গেল প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এবার এখান থেকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তথ্য থেকে খুব সুন্দর সুন্দর প্রবলেম অ্যারাইজ করতে পারে নিট বা জেইর জন্য। বিশেষ করে এখান থেকে অনেক ট্রিকি প্রবলেম আসতে পারে। কীরকম আসতে পারে তো দেখা যাক। আগের দিন আমরা পড়েছিলাম সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, পড়েছিলাম আগের দিন, ভুলে গিয়ে থাকলে একটু দেখে নেবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। কোনো অসুবিধা নেই, সিটা আলোর গতিবেগ, ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তো আমরা তাহলে আজকে কি শিখলাম? ই ইকুয়াল টু এইচ নিউ, তাই নিশ্চয়ই বুঝতে পারছি ই ইকুয়াল টু এইচ নিউ লিখতে পারি, ই টু ইকুয়াল টু এইচ নিউ লিখতে পারি, ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ লিখতে পারি। নিউটা তো পাল্টে যাবে, মানে এনার্জির কম্পাঙ্ক এটা। তো এনার্জিটা চেঞ্জ হলে তার কম্পাঙ্কটাও চেঞ্জ হচ্ছে, তাই এনার্জিটা চেঞ্জ হচ্ছে। তো জেনারেল ফর্মুলা একটা এনার্জিকে আমরা এইচ নিউ দিয়ে লিখতে পারি। এনার্জি ইকুয়াল টু আমরা এখানে এইচ নিউ দিয়ে লিখছি। সেই এনার্জিটা ই হতে পারে, সেই এনার্জিটা E2 মাইনাস E1 হতে পারে, সেই এনার্জিটা E3 মাইনাস E1 হতে পারে। এইচ নিউ লিখছি ঠিকই, এইচ নিউ সবার ক্ষেত্রে লিখছি, কিন্তু এটা ভাবার কারণ নেই যে এই এনার্জিগুলো সব সমান। কেন? কারণ নিউটা তো পাল্টে যাচ্ছে, নিউয়ের মানটা তো পাল্টে যাচ্ছে। এনার্জি ওয়াইজ তো নিউয়ের মানটা যে ওই তরঙ্গ আকারে শক্তিটা বেরোচ্ছে, তাদের কম্পাঙ্ক যেই চেঞ্জ হচ্ছে, তখন তো এনার্জিটা পাল্টে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা পেলাম এইটা। তাহলে এখানে আমরা দেখো কি বসাতে পারছি, এইখান থেকে কিন্তু অনেক ট্রিকি নিট লেভেলের প্রবলেম হতে পারে। আমি কিন্তু পড়াতে বলে দিচ্ছি যে নিট বা জেইর জন্য যে জায়গাগুলোয় গুরুত্ব দিতে হবে, তোমরা দেখবে পরে এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু এই ছোটোখাটো ট্রিকগুলো খুব লাগবে। তো এখান থেকে আরেকটা আমি জয়েন্ট বা নিট লেভেলের আরেকটা ট্রিক বার করে দিচ্ছি। এখান থেকে দেখো, এখান থেকে অনেক কিছু কিন্তু ছোটো ছোটো এমসিকিউ হয়ে যেতে পারে। এটা কেন লিখলাম? কারণ এইচটা ধ্রুবক, আলোর গতিবেগও কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ সমানুপাতিক 1/λ। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে, ওই নিশ্চিত যে শক্তি, তার তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে, শক্তির পরিমাণ কি হবে? তত কমবে। বোঝা গেছে? তো এইবার আমরা এই জায়গাটা ভালো করে নোট ডাউন করে রাখবে, এই জায়গাটা ভালো করে নোট ডাউন করে রাখবে। এইটা অনেক বড় প্রবলেম, ছোট্ট করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আগেও বলেছি, আবারও বলছি, নিট বা জেইতে তোমার টাইম বাঁচানোটা কিন্তু মেন হাতিয়ার। সেই টাইমটা বাঁচিয়ে আমরা অন্য জায়গায় যাতে পুট করতে পারি। এবার আমরা এই সংক্রান্ত একটা প্রবলেমে চলে যাই, মুছে দিলাম। এই সংক্রান্ত একটা প্রবলেমে চলে যাই। ছ,০০০ অ্যামস্ট্রং এবং ২,০০০ অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বিকিরণ দুটির শক্তির অনুপাত কত? তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বিকিরণ দুটির শক্তির অনুপাত। এটা অত আকাশ থেকে পড়ার কিছু নেই যে এই রে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান তো স্যার দিয়ে দিল না। আপনি বললেন প্ল্যাঙ্কের ধ্রুবকের মান দিয়ে দেবে, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান আমরা মুখস্থ রাখবো, কিন্তু পরীক্ষায় প্রোভাইড করে। তো এখানে খেয়াল করে দেখো যে দুটো এনার্জি দেওয়া আছে। একটা E1 আমি ধরে নিচ্ছি ৬,০০০ অ্যামস্ট্রং, শক্তি তরঙ্গ দৈর্ঘ্য, এখানে অ্যামস্ট্রং দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য দুটো দিয়েছে, শক্তির অনুপাতটা বার করতে দিয়েছে। তো কী দিয়েছে? এখানে λ1 ইকুয়াল টু দেওয়া আছে ৬,০০০ অ্যামস্ট্রং, λ2 ইকুয়াল টু দেওয়া আছে ২,০০০ অ্যামস্ট্রং। দুটো আলাদা কেস, দুটো আলাদা জায়গায় লিখলাম। ঠিক আছে, তো আমাদের এখানে কি বার করতে দিয়েছে?
সবার আগে জানার দরকার কি দেয়া আছে আর কি বার করতে দিয়েছে। এই হচ্ছে আমাদের প্রবলেম। ঠিক আছে, তো আমরা একটু আগে কী শিখলাম, একটু আগে দেখলাম, ঠিক আছে, এই সি বাই ল্যামডা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে ফার্স্ট কেস, প্রথম ক্ষেত্র, এটা সেকেন্ড কেস, দ্বিতীয় ক্ষেত্র। তো প্রথম ক্ষেত্রে u1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ সি, এগুলো তো কনস্ট্যান্ট, বাই ল্যামডা 1। আচ্ছা, এটা লিখতে পারি E2 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 2। এখানে এইচও পাল্টাবে না, সিও পাল্টাবে না, বোঝাই যাচ্ছে আলোর গতিবেগ। তো এখান থেকে আমরা যদি অনুপাত করি, অতএব u1 বাই E2 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 1। তার নিচে এইটাকে যখন লিখবো তখন ল্যামডা 2টা ওপরে চলে যাবে, এইচ সিটা নিচে চলে আসবে, কেটে গেল, কি এলো, ল্যামডা 2 বাই ল্যামডা 1। ল্যামডা 2-র মান কত, 2000, ল্যামডা 1-এর মান কত, 6000। তাহলে ইকুয়াল টু হলো 1:3। তাহলে E2 কত হলো, 1:3। দেখে নাও ভালো করে। এই যে ল্যামডা 1-এর মান দেওয়া ছিল, ল্যামডা 2-র মান দেওয়া ছিল, আমি E1 ইকুয়াল টু করলাম এইচ সি বাই ল্যামডা 1। এখানে এইচটাও কনস্ট্যান্ট, সিটাও কনস্ট্যান্ট, তাই দুটোর ক্ষেত্রে একই থাকলো, ল্যামডা 1 E2 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 2। তাহলে এবার E1:E2 করে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ দিতে পারো, দিয়ে দুটো সমীকরণকে ভাগ করেছি, E1টা ওপরে লিখেছি, E2টা নিচে লিখেছি। তাহলে E1-এর জায়গায় এইচ সি বাই ল্যামডা 1টা লিখলাম, আর E2টাকে নিচে লিখেছি, তাই ওটা উল্টে গেছে, ল্যামডা 2টা ওপরে গেছে, এইচ সিটা নিচে আসছে। ঠিক আছে, তো এই গেল আমাদের 11-এ দিন আমি এইভাবে অঙ্কটা করব। কিন্তু এই অঙ্কটাই ধরো এমসিকিউতে জয়েন্টে দিয়েছে, তাহলে আমি কি করব, আমাকে টাইমটা বাঁচাতে হবে, এত বড় করার সময় আমি পাবো না। যত টাইম বাঁচাবো তত আমি অন্য সাবজেক্ট বা আরও অনেক অন্যান্য এমসিকিউ করতে পারবো। তো এমসিকিউ পারপাস কি করব, ফর এমসিকিউ পারপাস আমি এটা কি করব, যে ছোট ফর্মুলাটা তোমাদের শেখালাম, এটা মাথায় রাখতে হবে। একটু আগে বললাম নিট জেই লেভেলে এইটা দিয়ে অনেক প্রবলেম হয়ে যাবে। তো হয়েছে, এটা একদম কিচ্ছু লেখার দরকার নেই। এইটা থেকে আমরা একবারে লিখতে পারি ব্যস্তানুপাতিক, খেয়াল করে দেখো, তাহলে এখানে 1টা উপরে আছে, এখানে 1টা নিচে, দেখো কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারলাম। এই ট্রিকগুলো না খাটালে আমাদের লেট হবে, লেট হলে আমি কম এমসিকিউ অ্যাটেম্প করতে পারবো, আমার র্যাঙ্ক পেজ হবে। ক্লিয়ার হয়েছে কি দেখো, তার মানে এইটা তোমার মাথায় ঢুকে যাবে। খেয়াল করে দেখবে ব্যাসার্ধের সময় আমি কিছু ট্রিক বলেছিলাম, ওই বড় সমীকরণে না বসিয়ে টুক করে এটাতে বসালেই হয়ে যাবে। তো কি বললাম, ই সমানুপাতিক 1 বাই ল্যামডা। তাহলে এবার E1 বাই E2 যদি করি, এই জায়গাটা ভালো করে দেখে নেবে, ক্লাস 10-এরই জিনিস। E1 বাই E2 করলে এখানে E1 দিলে এর সাথে ল্যামডাটা ব্যস্তানুপাতিক, তাহলে এখানে E1টাকে ওপরে রাখলে এখানে ল্যামডা 1টা নিচে আসবে, 2টাকে নিচে রেখেছি, ল্যামডা 2টা ওপরে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার বলছি, 1টাকে এখানে দিলে তাহলে ল্যামডা 1টা ব্যস্তানুপাতিক সম্পর্ক নিচে গেল, এখানে E2 দিলে ল্যামডা 2 গেল, ল্যামডা 2-র মান বসালাম, ল্যামডা 1-এর মান বসালাম, 1:3 হলো। যেভাবে ইচ্ছা করতে পারো। এখন তোমরা নতুন নতুন শিখছো, দুটো প্রসেসই করে রাখো, ঠিক এইভাবেই করে রাখো। ফর এমসিকিউ আমরা এইভাবে করব। তো এই গেল আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সংক্রান্ত বিভিন্ন রকম যে এমসিকিউ আসতে পারে বা কিছু, সেরকম আমরা একটু জিনিস আলোচনা করলাম। এবার আমরা চলে যাব সরাসরি যে রিডবার্গের আমরা যেখানে ছেড়ে এসেছিলাম তার পরে চলে যাব। আমরা আগের দিন রিডবার্গের সমীকরণ ফর এইচ অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি দেখেছিলাম, এটাকে বলেছিলাম তরঙ্গ সংখ্যা। যদি আগের দিনের ক্লাসটা ফলো না করা হয়, অতি অবশ্যই আগের দিনের ক্লাসের পর এই ক্লাসটাতে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাসটি কিন্তু টোটালটাই, শুরুর পার্টটা এবং শেষের পার্টটা, জয়েন্ট পারপাস কিন্তু খুব 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 ভাইটাল, খুব মন দিয়ে একটু দেখবে। ফর এইচ অ্যাটম ছিল এইটা, ফর আদার অ্যাটম মানে যেগুলো বোর তত্ত্ব মেনে চলছে এইটা ছিল, জেড স্কোয়ারটা এক্সট্রা ছিল। অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে, ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি ছিল, এইটা ছিল। তো আজকে আমরা চলে যাব কোন দিকে, আজকে আমরা চলে যাব বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। বোর তত্ত্ব দ্বারা আমরা চলে যাব হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা।
হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। আমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গের সমীকরণটাকে চোখের সামনে রাখলাম, ঠিক আছে। তো বোর তত্ত্ব দ্বারা কী করবো, আজকে আমরা হাইড্রোজেনের যে বর্ণালী পাওয়া যায় তার ব্যাখ্যাটা আজকে আমরা শিখব। তো হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন তো থাকে একটা, তো রেখা কিন্তু অনেক পাওয়া যায়। কেন পাওয়া যায়, মানে বর্ণালী অনেক পাওয়া যায়। তো কেন পাওয়া যায় একটু এগোই, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, সেই বর্ণালীর ব্যাপারটা একটু বলি, মনে পড়ছে আশা করি। দেখবে বলেছিলাম রেখা বর্ণালী পাওয়া যায়। তো এবার একটা মনে প্রশ্ন হতে পারে, আমি কালো দিয়ে আঁকলাম, অরিজিনালি কালো নয়, ওই বেনিয়া সাওগলার বিভিন্ন কালার এখানে পাওয়া যায়। দেখবে আমরা প্রথম ক্লাসে বোঝানো হয়েছিল এই সংক্রান্ত। বলেছিলাম যে নিরবিচ্ছিন্নভাবে বেরোয় না, যখন শক্তি কিছুটা ছাড়লো তখন সেটাকে আমরা এরকম রেখা বর্ণালী আকারে দেখতে পাই। তো হাইড্রোজেনের ক্ষেত্রে একটিই তো ইলেকট্রন থাকে, তাহলে আমরা একাধিক রেখা পাই কেন, এটা হচ্ছে একটা কোশ্চেন, যে কেন একাধিক রেখা পাচ্ছি। তো এটা বুঝলেই হবে, তোমাদের লেখার মতো পরীক্ষা লেখার মতো কোশ্চেন এটা নয়, কেন আমরা একাধিক লাইনগুলো পাচ্ছি। তো প্রথমেই বলবো হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা দেখেছো ইলেকট্রন বিন্যাস ক্লাস 9-এ ছিল, কে কক্ষপথে হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। তাহলে কে কক্ষপথে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে একটা ইলেকট্রন থাকে, কে কক্ষপথে সেই ইলেকট্রনটি অবস্থান করে, মানে প্রথম কক্ষপথে ইলেকট্রনটা অবস্থান করে, ঠিক কথা। কিন্তু এটাকে বলছি প্রথম কক্ষপথ। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে ইলেকট্রনটা অবস্থান করে, এই যে রয়েছে এখানে ইলেকট্রনটা অবস্থান করে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে, ঠিক কথা। কিন্তু এখানে যেটা আমরা আগে পড়িনি, এখন পড়তে হবে, এটা কিন্তু ভূমিস্তর অবস্থায়। তো ভূমিস্তর বলতে কি বলতে চাইছি, ভূমিস্তর বলতে চাইছি, দাঁড়াও ভূমিস্তরের অন্য ঘটনাটা বলি, তাহলে ভূমিস্তরটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো ধরো এটা হাইড্রোজেন পরমাণু। এবার ভালো করে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে হাইড্রোজেন যখন আছে তখন তো সেখানে একটা হাইড্রোজেন পরমাণু নেই, সেখানে কি আছে, অসংখ্য হাইড্রোজেন পরমাণু আছে। তো সেই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয় না, ধরো একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা ভূমিস্তর অবস্থায় আছে, প্রথম কক্ষপথে আছে। অন্য কোনো হাইড্রোজেন, মানে ওর সাথেই অনেক হাইড্রোজেন পরমাণু আছে, তো অন্য একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয়েছে, এইখানে ইলেকট্রনটা ছিল অন্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, কিন্তু আমরা বলেছিলাম যে বাইরে থেকে যদি শক্তি শোষণ করে বা বাইরে থেকে যদি শক্তি সাপ্লাই করা যায়, তাহলে ইলেকট্রনটা জাম্প করে 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বরে চলে যেতে পারে। তো কি করছি, বা আমি অন্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ওর ভেতরে এরকম অসংখ্য হাইড্রোজেন পরমাণু আছে, কোনো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আছে, কোনো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সেই ইলেকট্রনটা অতিরিক্ত এনার্জি শোষণ করে হয়তো চলে গেছে 3 নম্বর কক্ষে গিয়ে বসে আছে। আবার কোনো পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুতেই কিন্তু একটা করে ইলেকট্রন আছে, কোনো পরমাণুর ক্ষেত্রে দেখছি 2 নম্বরে বসে আছে, কোনো পরমাণুর ক্ষেত্রে দেখছি 4 নম্বরে বসে আছে। কি করে যাচ্ছে, এটা হচ্ছে ভূমিস্তর অবস্থায়, এটা যেটা আছে সেটা কিন্তু ভূমিস্তর অবস্থায়, মানে ভূমিস্তর অবস্থায় যখন, ভূমিস্তর অবস্থাটা কী অবস্থা, যখন সে কিন্তু বাইরে থেকে কোনো শক্তি নেয়নি, বাইরে থেকে যখন কোনো শক্তি নেয়নি সেই অবস্থাটাকে আমরা বলছি ভূমিস্তর অবস্থা। ভূমিস্তর অবস্থায় সে বাইরে থেকে যেহেতু শক্তির সাপ্লাই পায়নি, সে প্রথম কক্ষপথে থাকার কথা, সে প্রথম কক্ষপথেই সেই হাইড্রোজেন পরমাণুটার ক্ষেত্রে রয়েছে। এবার বাইরে থেকে কখনো যদি কোনো শক্তি শোষণ করে ও হায়ার কক্ষপথে চলে যায়, তাহলে সেইটাকে আমরা কি অবস্থা বলছি, সেইটাকে আমরা বলছি উত্তেজিত অবস্থা, এক্সাইটেড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেটে ও যেরম শক্তি শোষণ করবে সেরকম এখানে হয়তো একটু বেশি শক্তি শোষণ করেছে তাই 1 থেকে 3-এ গেছে, এখানে একটু কম শক্তি শোষণ করেছে 2-এ গেছে। এরকম অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কিন্তু ওই ইলেকট্রনটা বিভিন্ন কক্ষপথে এক একটা পরমাণুর ক্ষেত্রে ওরা অবস্থান করছে, বোঝা গেছে। তো এবার আমি একটু এইগুলো আঁকি, এগুলো মুছি, এইটা রইল। এইবার বুঝতে হবে ভালো করে, এইবার এই যে বাইরে থেকে যে শক্তিটা নিয়ে যাচ্ছিল, এই বাইরের বাহ্যিক শক্তিটাকে যদি আমরা সরিয়ে নিই, ও এই ইলেকট্রনটা এখানে থাকার কথা ছিল, সে বাইরে থেকে শক্তিটাকে নিয়ে 3 নম্বর কক্ষে গেছে। এবার
ও কতটা এই এক্সেস শক্তিটা পেয়েছে, 1 নম্বরের সঙ্গে 3 নম্বরের যে এক্সেস এনার্জিটা সেটাও পেয়েছে বলে 3 নম্বরে গেছে, বা এখানে 1 নম্বর থেকে 2 নম্বরে গেছে। 1 নম্বরের শক্তির সঙ্গে 2 নম্বরের যে এক্সেস শক্তি, এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল, ধরো এখানে শক্তির পরিমাণ আমরা জানি -13.6, আমি তবে তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটু সহজ উদাহরণে। ধরো প্রথম কক্ষপথের শক্তি 20, আর যদিও নেগেটিভে হয় -13.6, কিন্তু আমরা জাস্ট বোঝাচ্ছি প্রথম কক্ষপথের থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি আমরা সবসময় জানি কী হয়, বেশি হয়, তার থেকে তৃতীয়টা আরও বেশি হয়, এরকমভাবে বাড়তে থাকে। তো ধরো এখান থেকে যদি ওকে দ্বিতীয় কক্ষপথে যেতে হয় তাহলে ওকে বাইরে থেকে কতটা শক্তি নিতে হবে, 7 একক শক্তি কিন্তু নিতে হবে। তো ও নিশ্চয়ই 7 একক শক্তিটা সাপ্লাই পেয়েছে বলে ওখানে গেছে, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম। এখানে নিশ্চয়ই এই 20 থেকে 39 মানে 19 পরিমাণ শক্তি পেয়েছে বলে এখানে গেছে। তো এই অবস্থায় ওরা কিন্তু বসেছিল। এইবার কি ঘটনা ঘটছে, এবার এই যে বাইরে থেকে শক্তির উৎসগুলো ছিল, এই শক্তির উৎসগুলোকে যদি সরিয়ে নেওয়া হয়, মনে করো যে শক্তিগুলো দিয়ে এরা উঠেছিল সেই শক্তিগুলোকে সরিয়ে নিলাম, বাইরে থেকে যে শক্তিটা প্রোভাইড করা হচ্ছিল সরিয়ে নেওয়া হলো। যদি সরিয়ে নেওয়া হয় তাহলে এ কী করবে, 3 নম্বর থেকে জাম্প করে 1-এ আসবে। এ কী করবে, 2 থেকে জাম্প করে 1-এ আসবে। যে 4-এ ছিল সে কী করবে, 4 থেকে জাম্প করে 1-এ আসবে। সবাই যে যার এবার বাড়ি ফেরার তারা, কারণ শক্তি যে শক্তিটার দ্বারা ও উঠেছিল সেই শক্তিটাকে যদি আমরা এবার কি করছি, শক্তিটাকে সরিয়ে নিচ্ছি, বাইরে থেকে যে শক্তিটা দিয়ে যে উত্তেজিত অবস্থার সৃষ্টিটা করেছিলাম, যার কারণে এটা 1 নম্বর থেকে 3 নম্বরে গেছিলো, এটা 1 নম্বর থেকে 2 নম্বরে গেছিলো, সেই বাইরে থেকে যে শক্তিটা দিয়েছিলাম সেটাকে সরিয়ে নিলাম। তাহলে এবার উত্তেজিত অবস্থা ছেড়ে টপাটপ সবাই কি করবে, ঘরে ফিরবে, সবাই টপাটপ 1 নম্বরে এসে পৌঁছতে চাইবে। এই যে 1 নম্বরে এসে পৌঁছতে চাইছে, তাহলে এখানে ধরো সেই যেটা উদাহরণ দিচ্ছিলাম 39, আর এখানে কি ছিল 20, এই যে এক্সেস শক্তিটার জন্য উঠেছিল, এই যে যেই এই 3 থেকে 1-এ চলে এলো, তাহলে এ কী করলো, এই পরিমাণ শক্তি 3 থেকে যেই 1-এ এলো, 1 বলবে 1 নম্বর কক্ষ তখন ওকে বলবে যে তুই তো 3 নম্বর কক্ষপথে বেশি শক্তি নিয়েছিলিস, তুই আগে, ধরো এর শক্তি 20, জাস্ট উদাহরণ দিচ্ছি কিন্তু এর 39, তো 1 থেকে যখন 3 থেকে যখন ইলেকট্রনটা আসবে তখন 1 ওর ঘরে ঢুকতে দেওয়ার আগে ইলেকট্রনটাকে বলবে যে তুই যে পরিমাণ শক্তি এক্সট্রা নিয়েছিলিস সেটাকে আগে ছেড়ে দে, তাহলে আমি তোকে ঘরে ঢুকতে দেব। তখন কি করবে, এই 39 আর 20 এই যে ডিফারেন্স, এই 19 পরিমাণ শক্তি কিন্তু ও ছেড়ে দিল। যে শক্তিটা ছেড়ে দিল, শক্তি যেই ছেড়ে দিল, শক্তিটা কী আকারে, সেই বলেছিলাম এই তরঙ্গ আকারে শক্তিটাকে ছেড়ে দিল। তো এই যে শক্তিটা ছাড়লো সেই শক্তিটাকে কিন্তু আমরা কিসে দেখতে পাবো, সেই শক্তিটাকে আমরা এই রেখা বর্ণালীর মাধ্যমে দেখতে পাবো। বোঝা গেল? যেই যখন মানে বর্ণালী, তাহলে রেখা বর্ণালী কখন পাবো, যখন ও শক্তি ছাড়ছে, যে পরিমাণ শক্তি ছাড়ছে, এই যে ধরো এই শক্তিটা ছাড়লো, তার সেই শক্তিটার তো একটা কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক আছে মানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেইটা যে রঙের সাথে ম্যাচ করছে সেই রঙের আমি এখানে কি দেখতে পাবো, একটা রেখা দেখতে পাবো। ক্লিয়ার, বোঝা গেছে? রিপিট করছি আর একবার, কী ছিল তাহলে এই সিচুয়েশানে ভূমিস্তরে কী ছিল, ভূমিস্তরে সব যে সমস্ত হাইড্রোজেন পরমাণু ভূমিস্তরে ছিল তাদের প্রথম কক্ষপথে ইলেকট্রনটা ছিল, মানে যে ইলেকট্রনটা ছিল সেটা কে কক্ষপথে ছিল। কিন্তু উত্তেজিত অবস্থায় যারা ছিল, কেউ কোথায় ছিল, N2 যদি দিই, কেউ ছিল 4-এ, কেউ ছিল N2 3-এ, সবাই কোথায় নেমে আসতে চাইছে, সবাই n=1-এ আসতে চাইছে, ছুটে সব নেমে চলে আসছে। তাহলে হায়ার কক্ষপথের এনার্জি কি, প্রথম দিন থেকেই বলছি, প্রথম কক্ষপথের থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথের শক্তি বেশি, তৃতীয় থেকে চতুর্থ কক্ষপথের শক্তি বেশি, এইভাবে শক্তির পরিমাণ কি, যত কক্ষপথ বাড়ছে তত শক্তির পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো শক্তির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ওরা যখন ওপরের কোনো কক্ষপথ থেকে আসছে, ধরো 3 নম্বর কক্ষপথ থেকে 1-এ আসছে, তাহলে 3 আর 1-এর মধ্যে যে এক্সেস শক্তি সেটা কিন্তু ওকে বর্জন করে তবে 1-এ ঢুকতে হবে। আর যে শক্তিটা বর্জন করলো সেই মানে যে কম্পাঙ্কের শক্তি বর্জন করলো বা যে তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বর্জন করলো সেই কম্পাঙ্কের শক্তির জন্য আমরা এই একটা রেখা পাচ্ছি, যে রেখাটার কোনো কালার থাকবে বেনিয়া সহ গলার মধ্যে,
সেই কম্পাঙ্কটা ও যে পরিমাণ শক্তি বর্জন করছে সেই কম্পাঙ্কটা যে রঙের সঙ্গে ম্যাচ করবে আমরা সেই কালারের একটা করে রেখা কী করব দেখতে পাবো। তো বোঝা গেছে কি বলতে চাইলাম? অসুবিধে হলে আমাকে কমেন্ট করবে বা জানাবে আমাকে। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি, এই ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গের সমীকরণ ফর এইচ অ্যাটম। এই ছিল রিডবার্গের সমীকরণ। এইবার ধরো যে অনেক পরমাণু তো একসাথে আছে। এবার এখানে আমরা কিন্তু একটা একটা পরমাণুর ক্ষেত্রে বিচার করলে হবে না, অনেক পরমাণু একসাথে আছে। এবার তাদের ক্ষেত্রে কীরকম ঘটনা ঘটতে পারে? এটা কিন্তু এগুলো কিন্তু এই পরমাণুর এটা ধরো N1 কক্ষপথ 3, 4, 5 এইরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এইবার যে ঘটনাটি ঘটছিল, হ্যাঁ, একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রনই থাকে, একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকে। তো এবার কি হয়? তো এবার দেখা যায় যে অনেক পরমাণু আছে। এবার আমরা যে পরিমাণ শক্তি ওদের থেকে নিয়ে নিলাম, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো, কখনো দেখা যাচ্ছে ইলেকট্রনটা, এটা কিন্তু কোনো একটা পরমাণুর ক্ষেত্রে নয়, এটা ওভারঅল আমি একটা চিত্র আঁকছি, মানে সব পরমাণু মিলে আমি যেন একসাথে আঁকছি। কি আঁকছি? ধরো একটা ইলেকট্রন কোনো একটা পরমাণুতে, কোনো একটা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে ছিল, সে হয়তো এসে পড়েছে 1 নম্বর কক্ষে। আবার রিপিট করছি, কিন্তু এটা কোনো একটা হাইড্রোজেন পরমাণু নয়। এই যে টোটাল চিত্রটা পেলাম, অসংখ্য হাইড্রোজেন পরমাণু আছে। কোনো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটা 5-এ আছে, কোনো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটা 3-এ আছে, কোথাও আবার আছে 4-এ, কোথাও আবার আছে 2-এ, এরম আছে। তো ধরো যেখানে 5-এ ছিল সেখান থেকে সেই ইলেকট্রনটার কোথায় কোথায় নামার চান্স আছে? 4-এ আসতে পারে, 3-এ আসতে পারে, 2-এ আসতে পারে, 1-এ আসতে পারে। তো আমি এখানে তাকে 5-এ যে ছিল তার ইলেকট্রনটার চান্স হচ্ছে 1-এ আসতে পারে। তাহলে 1-এ ইলেকট্রন মানে আসতে যখন পারে, তো 1-এ কোথা কোথা থেকে আসতে পারে? 5 থেকে আসতে পারে, 6 থেকেও আসতে পারে, আমি আর আঁকিনি। 5 থেকে আসতে পারে, 4 থেকে 1-এ এসে পড়তে পারে, 3 থেকে 1-এ এসে পড়তে পারে, 2 থেকে 1-এ এসে পড়তে পারে। মানে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন এসে পড়ার চান্স হচ্ছে, কোনো একটা পরমাণুতে হয়তো 5 নম্বর কক্ষে ইলেকট্রনটা ছিল, তা ও অনেকটা শক্তি ছেড়ে দিয়েছে, ও 1-এ এসে পড়লো। কোনো একটা পরমাণুতে ধরো 2 নম্বর কক্ষে ইলেকট্রনটা ছিল, অল্প পরিমাণ শক্তি ছেড়েছে, 1-এ এসে পড়লো। তো 1-এ এসে পড়ার চান্স, 1 নম্বর কক্ষপথে এসে পড়ার চান্স কী ক্ষেত্রে? সেক্ষেত্রে N1টা হচ্ছে 1। যে কক্ষপথে ইলেকট্রনটা এসে পড়ছে তার মানটাকে আমরা ডিনোট করি N1 দিয়ে। আগের দিনে ডেরিভেশনে দেখবে দেখানো আছে। আর এখানে N2টা কী হতে পারে? 2, 3, 4, 5। তার মানে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা এসে পড়তে পারে, কোথা কোথা থেকে আসতে পারে? 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে। তো এই যে শ্রেণী, এই যে একটা রেখার শ্রেণী পাচ্ছি, এই শ্রেণীটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিম্যান। তাই তার নাম অনুযায়ী এই শ্রেণীটাকে আমরা বলি লিম্যান শ্রেণী। তো লিম্যান শ্রেণীর ক্ষেত্রে আমরা কি শিখলাম? লিম্যান শ্রেণীর ক্ষেত্রে আমরা শিখলাম N1 এর মানটা ফিক্সড। মানে আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরো কোনো পরমাণুতে ইলেকট্রনটা ছিল 4 নম্বর কক্ষে, তাহলে সে 4 থেকে কোথায় আসতে পারে? 2-এ আসতে পারে। কোথাও 5 নম্বরে ছিল, 1-এ না গিয়ে 2-এও আটকে যেতে পারে, 2 এসে থেমে গেল। 3 থেকেও 2 আসতে পারে। আচ্ছা, এর পরেরটা আঁকিনি, 6 থেকেও 2 আসতে পারে। মানে আমরা বোঝাতে চাইছি যে অসংখ্য তো হাইড্রোজেন পরমাণু ছিল। মানে এটা একটু ডিফিকাল্ট আছে, একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। আমরা কিন্তু এখানে একটা পরমাণু আঁকিনি, আমরা কি করেছি একটু দেখো। ধরো একটা ইলেকট্রন ছিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে 4 থেকে কোথায় কোথায় যেতে পারে? 3-এ আসতে পারে, 2-এ আসতে পারে, 1-এ আসতে পারে। আমি লিম্যান শ্রেণীর ক্ষেত্রে ধরছি 1-এ এলো, 1-এ এলে তবেই সেটা লিম্যান শ্রেণীর একটা লাইন।
ঠিক আছে, কোনো পরমাণুর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, আচ্ছা কোনো একটা পরমাণুর ক্ষেত্রে ধরো ইলেকট্রনটা ছিল 2 2 থেকে কোথায় আসবে 1, এই ঘটনাটা ঘটেছে। কোনো পরমাণুর ক্ষেত্রে ধরো, আমি এটাকেই পুচ্ছি আর একবার, কোনো পরমাণুর ক্ষেত্রে ধরো ইলেকট্রনটা 2 ছিল না, ইলেকট্রনটা ছিল 3, তাই 3 থেকে 2 আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে। যখন কোনো একটা হায়ার কক্ষপথ থেকে ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে এলো, তখন সেই সিরিজটাকে আমরা বলছি লিম্যান শ্রেণী। কেন? এই 1 নম্বর কক্ষপথে আসার যে সিরিজটা আবিষ্কার করেছিলেন সেটি বিজ্ঞানী লিম্যান আবিষ্কার করেছিলেন, তাই এই শ্রেণীটার নাম হচ্ছে লিম্যান শ্রেণী। তার মানে এই একটা পরমাণু অন্য আরেকটা 5 নম্বর থেকে 1 আসছে, আর একটা ধরো 6 নম্বর থেকে কোনো একটা পরমাণুতে 1 আসছে, এই সব কটাকে না আমি এইটার সাহায্যে বোঝালাম। এটা কোনো হাইড্রোজেন পরমাণু নয়, আমি এটার সাহায্যে বোঝালাম, এই শ্রেণীটাকে দেখালাম যে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে, মানে এটাও লিম্যান শ্রেণীর অন্তর্গত। কেন? কারণ এখানে N1 এর মানটা কি? N1 এর মান 1। আমায় বুঝতে হবে N1টা কি। N1টা হচ্ছে যে কক্ষপথে এসে ইলেকট্রনটা পড়ছে, আর N2টা হচ্ছে ইলেকট্রনটা যেখান থেকে আসছে। দেখো এখানে N2 এর মান 4, 1 2 3 4, মানে N2টা 4, N1টা 1। এটার অর্থ হচ্ছে 4 নম্বর থেকে 1 এসে পড়লো। তাহলে সেটা এখানে কোন লাইনটা? সেটা এখানে খেয়াল করে দেখো, এই লাইনটা। ঠিক আছে, আচ্ছা কোনো একটা পরমাণুতে এখানে 3 থেকে 1 এসে পড়েছে, 3 2 1 1 এসে পড়েছে, সেটা কোন লাইনটা? এই লাইনটা। এরকম অসংখ্য পরমাণু আছে, এই অসংখ্য পরমাণুর মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটবে। কোথাও 5 থেকে 2 গিয়ে থেমে যাবে, কোথাও 5 থেকে 3 গিয়ে থেমে যাবে। তো এই যে থেমে যাওয়া, মানে এই যে নিচে পড়া, 5 থেকে হোক, 4 থেকে হোক, 3 থেকে হোক, 2 থেকে হোক, এই যে নিচে পড়া, যদি নিচে পড়াটা যদি কোনো একটা ইলেকট্রন হায়ার কক্ষ থেকে যদি 1 এসে পড়ে, তাহলে এই যে সিরিজটা পাচ্ছি এটাকে বলছি লিম্যান শ্রেণী। তাহলে লিম্যান শ্রেণী যদি হয়, তাহলে N1 এর মান কি হবে? N1 এর মানটা ফিক্সড, N2 এর মানটা কিন্তু ফিক্সড নয়, N2 এর মানটা ফিক্সড নয়। বোঝা গেছে? আচ্ছা সেরকম ঘটনা, এবার এটাকে ভুলে যাই, এবার এটা হতে পারে, এটাও তো হতে পারে যে ইলেকট্রনগুলো এরকমও তো ঘটনা ঘটবে। ধরো এরকমও ঘটনা ঘটতে পারে, ধরো এরকম ঘটনা ঘটতে পারে। কী ঘটনা ঘটতে পারে? যে ইলেকট্রনটা ছিল 4 নম্বরে, ও 2 এসে থেমে গেল, কারণ ও যে পরিমাণ শক্তি ছেড়েছে সেটা দেখছে 2 গিয়ে থেমে যাচ্ছে। তো 4 থেকে 2 এলো, তাহলে এখানে যেটাতে এসে পড়ছে সেটা হচ্ছে N1, আর যেখান থেকে আসছে সেটা হচ্ছে N2। তাহলে 2 এসে পড়ছে, তাহলে N1 এর মান 2। কোথা থেকে আসছে? 4 থেকে আসছে, তাহলে N2 এর মান 4। তাহলে এই যে 2 এসে পড়ছে, এটা অন্য পরমাণুর ক্ষেত্রে, একটা অন্য পরমাণুর ক্ষেত্রে এরা মতো ঘটতে পারে। 1 2 3 4 ধরো 5, একটা অন্য পরমাণুর ক্ষেত্রে 5 থেকেও তো 2 এসে পড়তে পারে। পারে তো? না পারে না? পারে। আবার 5 থেকে 1-এও পড়তে পারে। যখন 5 থেকে 1-এ এসে পড়বে তখন সেটা চলে যাবে লিম্যান শ্রেণীর আন্ডারে। যখন 5 থেকে 2 এসে পড়ছে, 4 থেকে 2 এসে পড়ছে, বা ধরো 3 থেকে 2 এসে পড়ছে, যখন 2 এসে পড়ছে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বামার শ্রেণী। এই সিরিজটাকে আমরা বলবো, অবশ্যই বইতে পাবে, বামার শ্রেণী। তার মানে আমরা বামার শ্রেণীর ক্ষেত্রে কি শিখলাম? বামার শ্রেণীর ক্ষেত্রে শিখলাম N2 এর মানটা ফিক্সড, N1 এর মানটা ফিক্সড, 2 এসে পড়বে, আর N2 এর মানটা তাহলে 2 এর থেকে বড় হবে, নিশ্চয়ই তলা থেকে যেতে পারবে না, সবসময় ওপর থেকে এসে পড়বে। বোঝানোটা ডিফিকাল্ট, বোঝাও ডিফিকাল্ট, একটু কেয়ারফুলি মন দিয়ে শুনবে, বুঝতে পারবে আশা করি। তো বোঝা গেছে? মানে এইখানে এইটা বুঝতে হবে, এটা যেটা আঁকছি এটা কোনো একটা হাইড্রোজেন পরমাণু নয়, এই যত ঘটনা ঘটছে সেগুলোকে সব রিপ্রেজেন্ট করছি। কোনো একটা পরমাণুতে ইলেকট্রনটা 5 থেকে 1 এসেছিল, কোনো একটা পরমাণুতে ইলেকট্রনটা 5 থেকে 2 এসেছিল, তাহলে 5 থেকে যখন 2 এলো সেই শ্রেণীটা বামার শ্রেণী। এটা হচ্ছে বোঝানো হচ্ছে যে কোনটা কী শ্রেণী। বোঝা যাচ্ছে? তো তাহলে যদি লিম্যান শ্রেণী হয় তাহলে N1 এর মান 1, N2 এর মান হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5 হতে পারে। ঠিক আছে? যদি বামার শ্রেণী হয় তাহলে N1 এর মান হবে 2, N2 এর মান 3 হতে পারে, 4 হতে পারে, 5 6 হতে পারে। তো এইভাবে এবার তোমরা আশা করি এবার বুঝতে পারছো যে এইভাবে আর কি হতে পারে। 3 এসে থামতে পারে, তা 3 এসে যখন থামতে পারে সেটা নিশ্চয়ই 4 থেকে আসতে পারে,
5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, সেটাকে আমরা বলছি পাসেন শ্রেণী। আশা করি কনসেপ্টটা বোঝা যাচ্ছে এবার, যে পাসেন শ্রেণী জিনিসটা কী ঘটছে বোঝা যাচ্ছে। পাসেন শ্রেণী, তাহলে n1 এর মান তখন 3, n2 মান কত হবে 4, 5, 6 ডট 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 ডট। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটু বইটা স্টাডি করবে, দেখবে লিম্যান শ্রেণী, বামার শ্রেণী, পাসেন শ্রেণী, তারপরেরটা কী মাথায় আসবে, 1-এ এসে থামলো, 2-এ এসে থামলো, 3-এ এসে থামলো, তারপর একটা 4-এ এসে থামবে, তখন n1 এর মান 4 হবে, n2 এর মান 5, 6, 7, 8। নিচে থেকে কখনো ওপরে উঠবে না। কেন উঠবে? যদি আমরা শক্তি দিই। আমরা এই কেসটা কী করছি, কখন আমরা এই লাইনগুলো পাবো, যখন আমরা ওরা শক্তি যখন ছাড়বে। ইলেকট্রন যদি ওপর থেকে নিচে এসে পড়ে তবেই সে শক্তি ছাড়বে, এটা দেখবে প্রথম ক্লাসে বলা আছে। তো পাসেন শ্রেণীর ক্ষেত্রে কী হচ্ছে, n1 এর মান 3, n2 এর মান 4, 5, 6। পাসেনের পর দেখবে বইতে পাবে ব্র্যাকেট শ্রেণী। ব্র্যাকেট শ্রেণীতে n1 এর মান 4, n2 এর মান 5, 6, 7। ব্র্যাকেট শ্রেণী, পাসেনের পর কে আসবে, ব্র্যাকেট। ব্র্যাকেট শ্রেণীর ক্ষেত্রে n1 4, n2 5, 6 ডট 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 ডট। বোঝা গেছে? ব্র্যাকেট শ্রেণীর ক্ষেত্রে কী হবে, 5, n2 এর মান 5, 6, 7 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তারপরে ব্র্যাকেটের পর দেখবে আসবে ফুন্ড, ফুন্ডের পর আসবে হামফ্রিজ। ঠিক আছে, তো এই কনসেপ্টটা গেল। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে। ভিডিওটা প্রথমে দুবার ভালো করে শুনবে, একবারেই আশা করি বুঝতে পারবে। তো এটাই বোঝার দরকার যে তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কি তাহলে একটা হাইড্রোজেন পরমাণু? একটা হাইড্রোজেন পরমাণু নয়, টোটাল যে হাইড্রোজেনের ভেতর যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই একটা জায়গায় না আগলে তোমরা সিরিজগুলো বুঝতে পারবে না। তো এবার ধরো তোমাকে আমি জিজ্ঞেস করছি, এবার দেখো তোমরা বুঝতে পারবে। তোমাকে আমি বললাম যে এই ঘটনাটা ঘটছে, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই ঘটনাটা ঘটছে। আমি তোমাকে বললাম যে এটা কোন, এই যে লাইনটা পেলাম, এই লাইনটা কোন শ্রেণীতে গিয়ে পড়বে? তোমার উত্তর হবে এই লাইনটা ব্রামার শ্রেণীতে গিয়ে পড়বে। কি করে ধরলাম? কোথা থেকে কোথায় আসছে? এটা 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ। আমি কিন্তু n1 এর মান থেকে ধরতে পারবো, আমি কিন্তু n2 এর মান থেকে ধরতে পারবো না। কোথা থেকে আসছে? 3 থেকে কোথায় আসছে? 2-এ আসছে। আমরা কিন্তু সবসময় n1 এর মান থেকে চিনতে পারবো, মানে কোথায় এসে পড়ছে আমরা কিন্তু সেই মানটা দেখে চিনতে পারবো। আমরা কিন্তু কোথা থেকে আসছে সেটা দেখে চিনতে পারবো না, কারণ 3 থেকে তো 1-এও যেতে পারে, তাই না? 3 থেকে তো 1-এও যেতে পারে। তোমার যদি বলে n2টা 3 কোন শ্রেণী হবে, আমরা বলতে পারবো না। কিন্তু এটাও বলার দরকার নেই, যদি বলে n1 এর মান 2 কোন শ্রেণী, আমরা বলে দেবো n1 এর মান 2 মানে বামার শ্রেণী। তোমরা যদি বলে n1 এর মান 1 কোন শ্রেণী, তোমরা বলবে n1 এর মান 1 মানে লিম্যান শ্রেণী। সেটা যেখান থেকেই আসুক, সেটা 5 থেকেই আসুক বা 4 থেকেই আসুক, সেই লাইনটা লিম্যান শ্রেণীর অন্তর্গত। তাহলে লিম্যান শ্রেণী বা বামার শ্রেণী, এই শ্রেণীগুলো কি ঠিক করে দিয়েছিল, যে ইলেকট্রনটা কোথায় এসে পড়বে, কোথা থেকে এসে পড়বে সেটা তোমায় হয় অঙ্কে ওরা সাপ্লাই করে দেবে বা কোনো একটা এমন কিছু তথ্য দিয়ে দেবে যেখান থেকে আমরা বার করতে পারবো। তাহলে রিডবার্গের সমীকরণ থেকে তাহলে কীরকম অঙ্ক হতে পারে, এবার তোমরা একটা আইডিয়া পাচ্ছ। আগের দিন একটা ধরনের অঙ্ক বলছিলাম, আজকে দেখো কীরকম ধরনের অঙ্ক থাকতে পারে। এই টাইপের অঙ্ক অবশ্যই পরের দিনের কাজে এই ধরনের কিছু অঙ্ক থাকবে। আচ্ছা, তোমায় হয়তো বললো হাইড্রোজেন পরমাণু বলে দেবে, পরমাণুর লিম্যান শ্রেণীতে তোমায় বললো একটি ইলেকট্রন, কি বললো, একটি ইলেকট্রন 5তম বা 5th কক্ষপথ থেকে অবতরণ করছে, এসে পড়ছে আর কি। অবতরণ করলে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে,
ক্লিয়ার করে নাও ভালো করে। এইচ পরমাণুর লিম্যান শ্রেণীতে একটি ইলেকট্রন 5 নম্বর কক্ষপথ থেকে অবতরণ করলে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এই প্রবলেমটায় কোনো ব্যাপার নয়, লিম্যান শ্রেণী বলেছে, তাহলে N1 এর মান কত হবে? N1 এর মান হবে 1। আচ্ছা, 5 নম্বর কক্ষ থেকে আসছে, তাহলে N2 এর মান কত হবে? 5। আচ্ছা, কি বার করতে দিয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দিয়েছে, ল্যামডা। আচ্ছা, আমরা দুটো সমীকরণ জানি, এটা একটা জানি, এটা থেকে লেখা যায়, এটা একটা জানি, আর একটা কি জানি? আর একটা জানি নিউ বার ইকুয়াল টু 1/λ। মনে করিয়ে দিলাম আগের দিনের পড়া, নিউ বার ইকুয়াল টু 1/λ। তো আমরা এখন নতুন শিখছি, লাফালাফি করব না, আমরা কি করব? N1 এর জায়গায় এখানে 1 স্কোয়ার বসাবো, N2 এর জায়গায় 5 স্কোয়ার বসাবো। তোমাকে অতি অবশ্যই রিডবার্গের মানটা মুখস্থ রাখতে পারো, বা ওরা নিশ্চয়ই কি করবে, অঙ্কে বলে দেবে। এখানে একটু মুখস্থ রাখাই ভালো, 109677 সেন্টিমিটার ইনভার্স, 109677, তোমরা অবশ্যই বই দেখে নেবে একটু, সেন্টিমিটার ইনভার্স 109677 সেমি ইনভার্স। ঠিক আছে, তো এখানে এই মানগুলো পুট করে দেওয়ার পর তোমরা এক কাজ করো, ল্যামডা বারটা বার করো, স্টেপ জাম্প করতে হবে না, ল্যামডা বার করলে, ল্যামডা বলছি, নিউ বার করলে, আচ্ছা এবার ল্যামডা ইকুয়াল টু 1/নিউ বার করে দাও, তাহলেই চলে আসবে। মানে আমার এই সমীকরণটা থেকে এই অঙ্কগুলোয় কি থাকবে? N1 আর N2 মানটা দিয়ে দেবে ওরা কায়দা করে, সেই লিম্যান শ্রেণী বলবে, সে বামার শ্রেণী বলুক, N1 আর N2 মানটা কিন্তু ওরা অঙ্কে প্রোভাইড করে দেবে তোমায়। সেই অঙ্কে যে প্রোভাইড করে দিচ্ছে সেখান থেকে তোমাকে N1 আর N2 মানটা বসিয়ে, রিডবার্গের মানটা বসিয়ে তোমাকে নিউ বারটা বার করবে। তারপরে তোমায় ল্যামডা বার করতে বলুক, তুমি ধরো ল্যামডা পেয়ে গেলে, তোমাকে অন্য কিছু নিউ বার করতে দিল, আলোর গতিবেগ দিয়ে দেবে, ভালো মুখস্থ রাখতে পারবে। ল্যামডা পেয়ে যাওয়া মানে আমরা যেখানে সেখানে চলে যেতে পারবো। তো বোঝা গেছে? তো এছাড়া আর কি কি প্রবলেম হতে পারে? আর প্রবলেম দিতে পারে, ধরো এখানে আমি লিম্যান শ্রেণী বললাম, ওরা হয়তো বলে দিল পাসেন শ্রেণী বলে দিল, আর এটা 5 নম্বরের জায়গায় বলে দিল 6 নম্বর, 6তম কক্ষপথ থেকে আসছে। ঠিক আছে, তো যদি পাসেন শ্রেণী বলে তাহলে N1 এর মানটা কত হয়ে যাবে? 3, 6 থেকে আসছে, তাহলে কি হয়ে যাবে? N2টা 6 হয়ে গেল। এবার তোমাকে তরঙ্গ সংখ্যাও বার করতে দিতে পারে, তরঙ্গ সংখ্যা বার করতে দিলে নিউ বারটাই উত্তর হয়ে যাবে, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দেয় তাহলে ল্যামডাটা বার করবে, আর এর মান একই বসাবে। তো এই হচ্ছে আমাদের এখান থেকে, এগুলি হচ্ছে সরলতম অঙ্ক, মানে সোজা অঙ্ক। এবার এখানে আর একটা কনসেপ্ট আমাদের দরকার, এই কনসেপ্টটা কিন্তু এবার যেটাই যাচ্ছি এটা কিন্তু জয়েন্টের জন্য খুব এসেন্সিয়াল। আমি এই কনসেপ্টটাকে আজকেও বলবো, আবার নেক্সট ক্লাস যখন শুরু করব তখনও আরেকবার রিপিট করব। ঠিক আছে, তো আমরা কি পেলাম? আমরা পেলাম একটা শ্রেণী ভালো করে বোঝো বা দুটো শ্রেণী বোঝো, তাহলেই করতে পারবে। লিম্যান শ্রেণী, N1 এর মান কত পেয়েছি? 1। ক্লিয়ার? আচ্ছা, একটু ছবিটা আঁকি। অনেক কটা আঁকলাম, ঠিক আছে। তো লিম্যান শ্রেণীর ক্ষেত্রে কিরম আঁকছিলাম? 2 থেকে আসতে পারে 1-এ, 3 থেকে আসতে পারে 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, এই হচ্ছে লিম্যান শ্রেণী। 7 থেকে আসতে পারে, এই হচ্ছে লিম্যান শ্রেণী। মানে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এইটা ফিক্সড। লিম্যান শ্রেণী অঙ্কে বলে দেওয়া মানে N1 এর মান 1, বামার শ্রেণী বলে দেওয়া মানে N2 মান কী হয়ে যাচ্ছে? পাশাপাশি বামারটাও করি। আচ্ছা, এলিমেন্টটা হয়ে যাক, তাহলে N1 এর মান কত? 1। এবার N2 মান কী হবে? আচ্ছা, এখানে আমি একটু মার্কিং করছি,
আমাদের একটু মনে রাখতে হবে এক্ষেত্রে ধরো ফার্স্ট লাইন, এটা কিন্তু নিট বা জেইইতে এই কনসেপ্টটা কিন্তু লাগবেই। তাছাড়া এমনিও আমাদের বোর্ড এক্সামেও কিন্তু এটা লাগবে। ধরো ফার্স্ট লাইন, আমাদের কি মনে হচ্ছে না যে ফার্স্ট লাইনটা এইটা, যেটা 2 থেকে আসছে, তাই তো? ধরো আমাদের বলল যে তোমার বাড়ির পরের বাড়ি কার, বা তোমার বাড়ির পরে প্রথম বাড়ি কার, তাহলে আমরা প্রথম বাড়ি কোনটাকে বলবো? আমাদের ঠিক পাশের যে বাড়িটা সেটাকে বলবো প্রথম বাড়ি। আমাকে কেউ জিজ্ঞেস করলো তোমাদের বাড়ির দ্বিতীয় বাড়িটা কোনটা তোমাদের বাড়ির পরে, তাহলে আমি কি করব? আমাদের বাড়ি, তারপরে একটা বাড়ি, তারপরে একটা বাড়ি। তাহলে এখানে আমাদের বাড়ির পর প্রথম বাড়ি কোনটা, মানে এটা হচ্ছে এখানে ফার্স্ট লাইন, মানে N1টা 1, তাহলে ফার্স্ট লাইনের ক্ষেত্রে N2-র মান কত হবে? এটা হচ্ছে লিম্যান শ্রেণীর, এটা আবার পরের দিন বলবো, কোনো টেনশন নেই, ভালো করে শোনো। তাহলে এটা হচ্ছে লিম্যান শ্রেণীর ফার্স্ট লাইন, ঠিক আছে? আচ্ছা, লিম্যান শ্রেণী, এটা লিম্যান শ্রেণী করছি। যদি বলে সেকেন্ড লাইন, তাহলে N1-এর মান, যেহেতু লিম্যান শ্রেণী তাই N1-এর মান 1, লিম্যান শ্রেণী বলে N1-এর মান 1। এবার সেকেন্ড লাইন মানে কি হচ্ছে? সেকেন্ড লাইন মানে হচ্ছে দেখো এইটা, এই লাইনটা হচ্ছে পরের লাইনটা। তা সেকেন্ড লাইন মানে N2-র মান কত হচ্ছে? 3, বুঝতে পারছো? এবার থার্ড লাইন কি হবে? নিশ্চয়ই এইটা হবে, আশা করি বোঝা যাচ্ছে। তার মানে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে আমাদের যখন বলবে প্রথম লাইন মানে আমি নিশ্চয়ই পাশেরটা থেকে আসছে। প্রথম লাইন মানে কি বোঝাচ্ছে? ঠিক নিশ্চয়ই পাশেরটা থেকে আসছে। তাহলে কোথায় এসে পড়ছে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে? N1-এর মানটা কত? 1। যদি প্রথম লাইন বলে ঠিক তার পরের বাড়িটা থেকেই আসছে, তার মানে 2 থেকে আসছে। যখন 2 থেকে 1-এ আসছে সেটাকে আমরা বলছি প্রথম লাইন। যখন 3 থেকে 1-এ আসছে সেটাকে বলছি লিম্যান শ্রেণীর দ্বিতীয় লাইন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এর পাশে, আচ্ছা তৃতীয় লাইন আর করলাম না। তৃতীয় লাইন মানে থার্ড লাইন যদি হয় তাহলে N1-এর মান 1, N2-র মান কত হবে? 4, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করি বামার শ্রেণীর ক্ষেত্রে। সবকটা শ্রেণী না করলেও চলবে, বুঝতে পারছো তোমরা? কিন্তু একটা কথা বলে দিচ্ছি, সবকটা শ্রেণীর N1-এর মানটা কিন্তু মুখস্থ রাখবে। লিম্যান শ্রেণীর ক্ষেত্রে N1 1, বামার শ্রেণীর ক্ষেত্রে N1 2, পাসেন শ্রেণীর ক্ষেত্রে N1 3। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বইটা দেখে সবকটা মুখস্থ রাখবে। লিম্যান, বামার, পাসেন, তারপরে ব্রাকেট N1 4, ফুন্ড N1 5, হামপ্রিস N1 6। আচ্ছা, তাহলে বামার শ্রেণীর ক্ষেত্রে N1-এর মান কত? ফিক্সড 2। আচ্ছা, বামার শ্রেণীর যদি ফার্স্ট লাইন বলি, ফার্স্ট লাইন অফ বামার শ্রেণীর ফার্স্ট লাইন, তাহলে বামার শ্রেণীতে সবাই কোথায় এসে পড়বে? প্রথম যেটা আসবে সেটা নিশ্চয়ই সব থেকে কাছেরটা থেকে আসবে। তাহলে এটা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, তাহলে বামার শ্রেণীতে 2-এ এসে পড়ছে। তাহলে 2-এ সব থেকে কাছে কোথা থেকে আসছে? 3 থেকে আসছে। আচ্ছা, দ্বিতীয় লাইন, খুব ঠান্ডা মাথায় ফাঁকা টাইমে বুঝে বুঝে পড়বে এবং নোট ডাউন করবে। এই ব্যাপারটা হয়তো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বইতে হয়তো পাবে না, বা অন্য কোথাও পাবে, বইয়ের অন্য জায়গায়। এই জায়গাটা যেটা বোঝাচ্ছি, নোট ডাউন করবে, পরের দিন আবার বোঝাবো, আবার নোট ডাউন করবে। তাহলে বামার শ্রেণী N1 2, N2 4, এটা হচ্ছে কোন লাইন? সেকেন্ড লাইন। এটা হচ্ছে থার্ড লাইন। বোঝা গেছে? খুব ইজি, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো কি? দেখো তো এখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলায় চলে আসতে পারি। ওভারঅল এটাকে মুছে দিই, এবার একটা সুন্দর ফর্মুলায় চলে আসবে। এগুলো কিন্তু বইতে পাবে না আপাতত, হ্যাঁ? ছায়া সাঁতরা বইতে এগুলো হয়তো পাবে না, খুঁজে দেখতে পারো। আচ্ছা, যদি যার ক্ষেত্রেই বলুক, সে লিম্যান হতে পারে, বামার, পাসেন, ফোন, যা হোক। আচ্ছা, কোথায় এসে পড়বে? সবসময় N1-এ এসে পড়বে। সে যদি লিম্যান হয় তাহলে N1-এর মান 1, বামার হলে N1-এর মান 2, পাসেন হলে N1-এর মান 3, এইভাবে হবে। আচ্ছা, তাহলে আমাকে এখানে কত নম্বর লাইন, ফার্স্ট লাইন না সেকেন্ড লাইন না থার্ড লাইন, আমি N1-এর মান নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। কারণ কোন শ্রেণী আমায় বলে দিলে আমি খুব সহজেই N1-এর মানটা বার করতে পারবো। আমার
চিন্তার বিষয় হচ্ছে এন টুটা কী করে বার করব, যদি একটু অঙ্কটা ঘুরিয়ে দেয়। তাহলে এন টুর মান হচ্ছে n1 প্লাস যততম লাইন। এই ফর্মুলায় তোমার জয়েন্টেও হয়ে যাবে, এটা যদি মনে রাখতে পারো জয়েন্টেও কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু খুব কাজে লাগবে। লিম্যান শ্রেণী বলো, পাসেন শ্রেণী বলো, যে শ্রেণীই বলুক, শ্রেণীটা বলে দিলে তো আমি n1 এর মানটা পেয়ে গেলাম। এবার ধরো তোমায় বললো একটু চেক করে নি হচ্ছে কি না, ধরো পাসেনের থার্ড লাইন, ঠিক আছে। তাহলে পাসেন শ্রেণীর ক্ষেত্রে n1 এর মান কত? পাসেন শ্রেণীর ক্ষেত্রে n1 এর মান কত? 3। পাসেন শ্রেণীর n1 এর মান 3। আচ্ছা n2 মানে হচ্ছে n1 প্লাস যততম লাইন, তাহলে n2 সমান হচ্ছে n1 প্লাস কত নম্বর লাইন বলেছে? থার্ড লাইন। দেখো কত সহজে এই ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে কত সহজে হয়ে যাচ্ছে। এটা কিন্তু বইতে পাবে না, এটা লিখে নোট ডাউন করে রাখবে। এবার এগুলো চেক করি ঠিক করেছি কিনা। ধরো থার্ড লাইনটা লিম্যানের থার্ড লাইন। আচ্ছা, লিম্যানের থার্ড লাইনে n1 এর মান 1। আচ্ছা, আমাদের ফর্মুলায় কি বলেছি? n1 প্লাস কত নম্বর লাইন? থার্ড লাইন। দেখো তো আসছে কি না, আসছে। আচ্ছা, বামারের সেকেন্ড লাইন, আমাদের ফর্মুলা কি বলেছি? n1 প্লাস যত নম্বর লাইন। দেখো তো এলো কি না। দেখো ক্লিয়ার। তো এখানে আরেকটু অ্যাড করতে পারতাম, অ্যাডটা আজকে করছি না, অ্যাডটা নেক্সট দিন এই জায়গাটা আরেকবার রিপিট করবো, আর এখানে কিছু অ্যাডিশান করব, আরও কিছু কথা বলবো। কিছু কথা বলার পর আমরা নেক্সট দিন আবার এগিয়ে যাব। তো তোমরা অতি অবশ্যই একটু সিরিয়াসলি এত অবধি ক্লিয়ার করে রাখবে, এবং নেক্সট ক্লাসের জন্য একটু ওয়েট করো। আবার ঠিক 2-3 দিন বাদে যেমন নেক্সট ক্লাসে দিয়ে দেবো, তখন দেখবে পরের ক্লাসটা হলে একবারে এই লাইনের কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আজকে যদি চাপিয়ে দিই আবার গন্ডগোল হয়ে যাবে, তোমার অনেক বেশি হয়ে যাবে। তো পরের দিনের দিকে চোখ রাখো, আর যদি ক্লাসগুলি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, লাইক কমেন্ট দেবে। তো আজকের ক্লাসটা এত অবধি থাক।